কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না, তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো, গল্পটা খুব রোমান্টিক, কারণ এটা আমার জীবনের গল্প। আমি একজন বিবাহিত নারী, আমার 2টা সন্তানও আছে। তারপরও বন্ধুরা, স্বামী যেন আমাকে শারীরিকভাবে কখনো সুখ দিতে পারতো না। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, তাহলে আমি চলে যাই আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি যখন নতুন বউ হয়ে তাদের বাড়িতে আসলাম, তখন যেন আমার স্বামী বাসর রাতেই আমাকে খুব জ্বালাতন করত। এত জ্বালাতন করত যেন সেটা আমার সহ্যই হতো না। আমি আমার স্বামীকে নতুন অবস্থায় বলতাম, আচ্ছা তুমি এরকম নাছরবান্দার মতো করো কেন? আমি কি চলে যাচ্ছি? আমি তোমার বউ হয়ে এসেছি, আমি তোমার স্ত্রী, বর্তমান আমি তোমার সঙ্গী, জীবনের সঙ্গী, মরণের সঙ্গী, সবই এখন আমি। কিন্তু আমার সঙ্গে এরকম সবসময় আমাকে জ্বালালে হয় নাকি? বিয়ের পর যেন স্বামী রাতে নাই দিনে নাই, যখন ইচ্ছা সুযোগ পালেই যেন সব সময় আমাকে কাছে নিয়ে জ্বালাতন করত। এভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ একদিন আমাকে বলছে, শোনো, আমি আজকে কাজে যাচ্ছি, কারণ বিয়ের নতুন অবস্থায় আমি তোমাকে অনেক জ্বালাতন করছি, আজ জ্বালাবো না। আজকের থেকে কাজে যাচ্ছি, এসে কিন্তু রাত্রে আমি যেন তোমাকে চেতন পাই, কারণ আমি তোমাকে যদি চেতন না পাই তাহলে কিন্তু এসে ডাকবো না, তোমাকে জ্বালাতেও পারবো না। তখন আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকে যেন আমি ঘুমায়ে পড়ি, কোনোভাবে যেন জেগে না থাকতে পারি। এই কথা বলে আমি আমার স্বামীকে বললাম, ঠিক আছে তুমি আজকে কাজে যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপরে আমার স্বামী কাজে চলে গেল। সারাদিন কাজ করে এসে আমার স্বামী রাতে আমাকে ডাকছে, এই ওঠো তো। সে অনেকবার ডাকাডাকি করলো, আমি যেন তার ভয়েতে কাপ করে শুয়ে আছি, কিন্তু ঘরটা খোলা। সে যদি একটু দরজায় হাত দেয়, তাই কিন্তু দরজাটা খুলে যায়। অবশেষে আমি তার ডাক শুনতে শুনতে কেমন যেন শরীরের মধ্যে একটা রাগ হয়ে গেল। আমি তখন আমার স্বামীকে বললাম, আচ্ছা তুমি কাজ থেকে এসে এত খেও খেও করছো কেন? দরজাটা তো খোলাই আছে, তুমি দরজা খুলে ভিতরে আসলেই তো হয়। আমার খুব ঘুম চাপছে, আমি এখন ঘুমাবো, তুমি কোনো কথা বলো না তো। ওখানে ভাত বাড়া আছে, ভাত টাত বেড়ে খেয়ে নাও, কারণ এই শীতের সময় আমার আর উঠতে ভালো লাগছে না। বন্ধুরা, এভাবে আমি স্বামীকে বলতেই স্বামী যেন আমার দিকে আর কোনো তাকালেও না, আর রাগ বাগ করে সে নিজেই খেয়ে দিয়ে আমার পাশে চুপ মেরে শুয়ে থাকলো। হঠাৎ কয়েক ঘন্টা পরেই আমার স্বামী আমাকে আস্তে আস্তে ঘুমের ঘরেই জড়িয়ে ধরল। তারপরে বন্ধুরা, অবশেষে আমি যেটা থেকে বিরতি থাকতে চেয়েছিলাম, যেন আমার স্বামী আমাকে ছাড়লই না, অনেক জ্বালাতন করতে লাগলো। আমি তখন অবশেষে বললাম, আচ্ছা তোমার যখন ইচ্ছা তখনই এটা করো, রাতে নেই দিনে নেই, সব সময় এটা করো কেন? দেখবা তোমার শরীর কিন্তু একসময় এমন ভাঙবে, তখন কিন্তু আমার চাহিদাটা মেটাতে পারবে না। আর সবসময় এটা করতে হয় না। আমি কিন্তু, যেহেতু তুমি আমার স্বামী, তোমার ভালোর জন্যই বলছি। অবশেষে না হয় দেখা যাচ্ছে এমন সময় আসলো, তুমি আর আমাকে শারীরিক দিয়ে সুখী দিতে পারলে না। তাই বলে আমার স্বামীকে আমি অনেক কথা বলতে লাগলাম। স্বামী তখন বলল, না না, এটা আমার সব সময় থাকবে, কারণ আমি ইয়াং একটা ছেলে, কেবল বিয়ে করছি, সব সময় যেন থাকে সেই দোয়াটাই করো। আমি তখন বললাম, আমি দোয়া করে আর কি করব, কারণ তুমি যেভাবে খেপেছো, তো এইভাবে খেপলে অল্প দিনেতেই ঝড়ে গাছ ভেঙে যায়, কারণ বেশি ঝড়ে গাছ টিকে থাকতে পারে না। কারণ তুমি এমন অবস্থা করছো, দেখো কয়েক মাসের মধ্যে তোমার আর এই জ্বরটা থাকবে না। অনেক কথা বলে তারপরে বন্ধুরা সে আমাকে অবশেষে তার কাজটা শেষ করে নেমে পড়ল। এইভাবেই সকালটা হলো। তারপরে বন্ধুরা কয়েক মাস যেতেই আমার পেটে একটা সন্তান আসলো। আমার স্বামী তখন খুব খুশি, তখন আমাকে যেন খুব আদর করতে লাগলো। বলল, যাক আমাদের তো সন্তান পৃথিবীতে আসছে, যাই হোক এখন
প্রায় আমার সন্তানের বয়স 3-4 মাস, কারণ সে তো এখনও পেটের মধ্যেই আছে। বন্ধুরা, আমি যেন মাঝে মাঝেই বমি করি আর অনুভব করি যে আমার পেটে সন্তান আছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে, ও নাতি ছেলে হবে, খুব খুশির খবর। আমার স্বামী তো একেবারে আমার বাচ্চা পেটে আসার কথা শুনে খুব খুশি, যেন সে তাড়াহুড়া করে মিষ্টির দোকানে গিয়ে হট করে 5-7 কেজি মিষ্টি এনে গ্রামের মানুষকে খাওয়াইয়ে দিল। কিন্তু আমার স্বামীটা বন্ধুরা এত ভালো ছিল, মনটা খুব ভালো, একেবারে সাদা সুদে, কিন্তু আমাকে খুব জ্বালাতন করত। পেটে বাচ্চা আসাতেই সে যেন আর আমার সঙ্গে শারীরিক চাহিদা মেটাতে পারছে না। আমাকে বলে, না, আমি যদি এখন তোমার সঙ্গে এরকম জ্বালাতন করি তাহলে পেটে যে বাচ্চাটা আছে তার কষ্ট হবে, কারণ অনেক নড়াচড়ার কাজ তো, এটা আমি এখন আর তোমার সঙ্গে করতে পারবো না। আমি যেন তার কথা শুনে খুব খুশি হলাম যে আমিও তো একটু তাহলে বেঁচে গেলাম, কারণ তুমি যে অবস্থাতে জ্বালাও এই অবস্থাতে কোনো স্বামী কোনো স্ত্রীকে জ্বালায় কিনা আমার সন্দেহ আছে। তারপরে বন্ধুরা, এইভাবেই আমাদের সংসারটা সুখের ছিল, খুব সুন্দরভাবে কেটে যেতেছিল। কিন্তু কয়েক মাস যেতেই আমার স্বামী আমার কাছে আর কখনোই শারীরিকভাবে আমাকে কষ্ট দেয় না। এমনকি যখন বিছানায় থাকে, মাঝে কোল বালিশ নিয়ে সে যতই কষ্ট পাক তারপরও যেন আমার গায়ের শরীরেও হাত দিতে চায় না, কারণ সে তো প্রতিজ্ঞা করছে, স্বামীটা যেন প্রতিজ্ঞার কখনো বরখেলাপ করে না। এমনিতেই সবসময় কথাবার্তা বলি, কিন্তু কখনোই আর ওই জ্বালাতনটা করতে চায় না। কয়েক মাস বাদে আমাদের দুনিয়ার ওপরে একটা মেয়ে কন্যা সন্তান হলো, কারণ মেয়েটা দেখতে এত ফুটফুটে, এত সুন্দর, যেন চাঁদের টুকরো। খুব সুন্দর একটা মেয়ে, যেন তার দাদি দাদা আর আমার স্বামী খুব খুশি তাকে দেখে। তার দাদি তাকে দেখে একটা স্বর্ণের চেন দিল গলাতে। তারপরে বন্ধুরা, দাদি আর দাদার মধ্যে যেন আমার মেয়েকে দেখে কেমন একটা ঝগড়া বেঁধে গেল। দাদি বলে, নাতিনটা আমার মতো হয়েছে, দাদা বলে, নাতিটা আমার মতো হয়েছে। কিন্তু এইভাবেই তার দুইজনের মধ্যে তর্কতর্কি বেঁধে গেল। অবশেষে আমি বলছি, আচ্ছা তোমরা দুজন থামো তো, কারণ স্বামী যে তার মতোই হয়েছে। আমার স্বামীটা যেন আমার কথা শুনে খুব খুশি হলো। আমিও বললাম, মেয়েটা দেখো একেবারে বাপের মতোই হয়েছে। তখন তার দাদা বলল, না, বাপ তো কালো, বাপের মতো কই, দেখো তো কত সুন্দর, চাঁদের মতো আমার নাতিটা তোমার মতোই হয়েছে। অবশেষে যেন আমার কথাটাই স্বীকার করলো। তারপরে বন্ধুরা, এভাবেই আমার বাচ্চাটা নিয়ে আবার সুখের সংসারে আমরা ভাসতে থাকলাম। কিন্তু কয়েক মাস এইভাবে চলে গেল, মেয়েটা আস্তে আস্তে আমার হাঁটা শিখে গেল। এইভাবেই কিন্তু 4-5 মাস, 7 মাস, 8 মাস চলে যায়, বছর পার হয়ে যায়, কিন্তু আমার স্বামী আমার কাছে যেন আর শারীরিকভাবে আমাকে কষ্টও দিতে চায় না, শুতেও চায় না। এদিকে কয়েক মাস যেতেই আমাকে হঠাৎ করে একদিন বলছে, আচ্ছা আমি যে তোমার কাছে থাকি, এখন তো থাকার মতো সময় হয়েছে, কিন্তু আমার যেন শরীরটা কেমন ভেঙে গেছে, আর যেন উঠছে না। হঠাৎ করে কি হলো বলো তো? তখন আমি বললাম, ওই তো আমি বলছিলাম না যে বেশি বেরো না, বেশি বাড়লে ঝড়ে ভেঙে যায়, এই যে এখন তো বুঝতে পারছো। কিন্তু হঠাৎ করে আজ কয়েক মাস পর আমার সন্তানটাও হাঁটা শিখে গেল, কিন্তু এইরকম কিভাবে হয়? তুমি একটু ডাক্তারটা দেখাও তো, না হলে তো আমারও ভালো লাগছে না, কারণ তুমি অনেক দিন আমার সঙ্গে শারীরিকভাবে থাকো না, আমার যেন কেমন লাগে। তুমি একটু বড় ডাক্তার দিয়ে দেখাও। এ কথা শুনে আমার স্বামী বলল, আমার এখন কই টাকা পয়সা তেমন তো নয়, ঠিক আছে টাকা পয়সা হোক, তারপরে আমি একদিন ডাক্তারের কাছে দেখাতে যাব। এই কথা বলে আমার স্বামী সকালে খেয়ে দিয়ে কাজে বের হয়ে চলে গেল। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন আমি আমার স্বামীকে বলছি, আচ্ছা তুমি কি ডাক্তার দেখাইছো? তখন আমাকে বলছে, না আমি ডাক্তার দেখাইনি, কারণ আমি যে কাজ করি, দিন এনে দিন খাই, সংসারটা চালাতেই আমার কষ্ট হয়ে যায়, আমি কখন ডাক্তার দেখাবো? আমার কাছ তো টাকাই থাকে না, কারণ মেয়ের দুধের টাকা, তোমার ভরণ পোষক, এদিকে মা বাবার কারণে আরও চাউল ডাউল তরি তরকারি, আমি একা কোন দিকে যাব বলো? তখন আমি চিন্তা করলাম, আসলে তো তাই, কিন্তু আমার তো জৈবন জ্বালাটা যত দিন যাচ্ছে যেন ক্রমেই বাড়তেই আছে। বন্ধুরা, আমি এখন কি করব?
আমার স্বামীকে তখন বললাম, আচ্ছা এখন আমি কি করবো বলো তো, কারণ আমার তো ভালো লাগে না, আমি সামান্য একটা বাচ্চার মা, এখন আমি কি করতে পারি তুমি বলো তো। তখন আমার স্বামী যেন রেগে মেগে অস্থির, হ্যাঁ তোমার এটা ওটা যেন সবসময় লেগেই থাকে। যখন আমি প্রথম আসলে সবসময় দিনে রাতে যখন তোমাকে চাহিদা পূরণ করতাম তখনও সমস্যা, এখন যেটা পারছি না এখনও সমস্যা, আমি কোন দিকে যাব? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তো, আমাকে আর জ্বালাতন করো না। আমার স্বামীটা জানো বন্ধুরা রেগে মেগে যেন অস্থির হয়ে গেল। আমার স্বামীটার কথা শুনে আমার মনটা একেবারে ভেঙে গেল। আল্লাহ, এখন আমি কি করব? আমার তো যত দিন যাচ্ছে যেন আরও চাহিদাটা বেশি হচ্ছে, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী মেয়ে, আমার গঠন টঠন ভালো, আমি উচ্চ লম্বা একটা মেয়ে, আমি এই শরীরটা একেবারে পচিয়ে ফেলবো নাকি? কারণ আমার স্বামীর আশায় থাকলে আমার আর কখনোই এই জ্বালাটা মিটবে না। তাই বন্ধুরা আমি একটু মনে টনে অন্য সিদ্ধান্ত নিলাম। আমি মাঝে মাঝে বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে আসতাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাইরে আসতে দিত না, কারণ আমি ওই বাড়ির বেটার বউ তো, তাই অনেক মানুষ মুখ টুক দেখে ফেলবে, আর মানুষ নানান কথা বলবে যে ওই বাড়ির বেটার বউ শুধু রাস্তাঘাটে বের হয়। কিন্তু বাচ্চাটা হওয়ার পরে যেন বাচ্চাটা সবসময় একটু গাছপালা পাকালি দেখেই যেন ভাত খাওয়াতে হয়, কারণ ও তো ভাত খাওয়া শিখে গেছে। তাই আমি তাকে কোলে করে সবসময় একটু মাঝে মাঝে বাইরে আসতাম, আর এটা ওটা দেখে তাকে ভাত খাওয়াতাম, সে এটা ওটা দেখেই ভাত খেত। বন্ধুরা এইভাবেই আমি মাঝে মাঝে যখন ভাত খাওয়াতে বের হতাম আমার বাচ্চাকে, তখন হঠাৎ একটা ছেলে ওই পথ দিয়ে মাঝে মাঝেই যায়, কিন্তু ছেলেটা খুব হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম। আমি কারণ এই বাড়িতে বউ হয়ে আসার পরে রাস্তায় কখনো বের হয় নাই তো, কারণ এর এলাকার ছেলেরাও আমাকে দেখি নাই, আমিও ছেলেগুলোকে দেখি নাই, কিন্তু ছেলেটা অতিরিক্ত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম বন্ধুরা যা বলে বোঝানো যাবে না। ছেলেটা যখনই এই দিক দিয়ে যায় আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আমিও ছেলেটার দিকে তাকায়, আমার বাচ্চাকেও ইশারা করে হাত নেড়ে নেড়ে দেখায়, কিন্তু ছেলেটা বুঝতে পারে যে আমাকেই সে ইঙ্গিত করে তার বাচ্চাকে দেখাচ্ছে। তারপরে বন্ধুরা এভাবেই কয়েকটা দিন যেতেই ছেলেটি একদিন আমার পাশ দিয়ে একেবারে গাও ঘিসিয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া তোমার বাসাটা কোথায়? তখন সে বলল, আমার বাসাটা বেশি দূরে না, মাত্র 2 মিনিট লাগে, তোমাদের বাড়ির আশেপাশেই, কিন্তু আমি এদিক দিয়ে কাজে যাই, কেন কিছু বলবেন নাকি ভাবি? তখন আমি যেন বলছি হঠাৎ করে আমাকে তুমি ভাবি বললে, তুমি আমাকে চেনো নাকি? তখন বলল, হ্যাঁ আমি তো চিনি, কারণ আপনি অমকের বেটার বউ, অমকের বউ আমি তো অবশ্যই চিনি, কারণ আমি তার ছোট, 2 বছরের ছোট, আমরা একসঙ্গে খেলাধুলাও করছি, কিন্তু সে এখন তোমাকে বিয়ে করেছে, আমি এখনো বিয়ে করি নাই, তাই আমি তোমার দেবর, আমি তো তোমাকে ভাবি বলতেই পারি, কেন কোনো সমস্যা আছে? তখন যেন আমার মনটা আরও ভরে গেল বন্ধুরা, আমি ভাবি ডাক শুনে যেন খুব খুশি হলাম। সে আমাকে বলল, আচ্ছা আর একদিন কথা বলবো, আজকে কাজের লেট হয়ে গেছে তো, কারণ এদিকে মা বাড়িতে ভাত রান্না করতে একটু দেরি করে ফেলছে, কারণ মা মুরব্বী মানুষ তো একটু মাঝে মাঝেই লেট হয়, আর এক সময় এসে কথা বলবো। তখন আমি বললাম, ঠিক আছে আজকের মতো যাও, পরে দেখা হলে তোমার সাথে কিছু কথা আছে, অবশ্যই কিন্তু আমার কথাগুলো শুনবে। এই কথা বলে ছেলেটি চলে গেল। তারপরে বন্ধুরা এভাবেই আমি বাচ্চাকে মাঝে মাঝে খাওয়াতে বের হতাম, আর ছেলেটার সঙ্গে দেখা হতো। অবশেষে বন্ধুরা তার সঙ্গে এত পরিমাণ আমার ঘনিষ্ঠ হলো, গল্পটি শুনলেই বুঝতে পারবে। আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি ওই ছেলেটা আসছে, তখন আমি যেন তাকে একভাবে ফলো করে আছি। তখন মিটমিট করে ছেলেটা হাসছে আমাকে দেখে, তখন কাছে এসে বলছে, আচ্ছা ভাবি তুমি আমাকে দেখে মাঝে মাঝেই হাসো কেন? আমি কি দেখতে একেবারে অসুন্দর? তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা তুমি কি অসুন্দর আমি এটা বলেছি? আমি হাসছি যে তুমি কত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, আর আমার এই রাস্তা দিয়ে যাও, তোমাকে দেখলে যেন মন ভরে যায়। তুমি আবার কিছু মনে করো না, কারণ তুমি আমার দেবর তো, তাই একটু ইয়ার্কি আড্ডা মেরে এই কথাটা বললাম। তখন যেন ছেলেটা একটু আমার সাথেও ইয়ার্কি মারতে লাগলো, বলল, আচ্ছা ভাবি তুমি যে এত হ্যান্ডসাম, এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে,
তোমার এই বাড়িতে কিভাবে বিয়ে হলো? তখন আমি আমার দেবরকে বললাম, শোনো, বিয়ে আর শাদী এগুলো সবই আল্লাহর হাতে, কারণ কার কখন কোথায় বিয়ে হয় এটা ওপর আল্লাহ জানে। আমার এখানে লেখা ছিল তাই হয়েছে। কিন্তু ভাবি, তোমাকে কি ভাইয়া বলবো না বলবো না? না বললে কিন্তু একটু আবার যদি মাইন্ড করো, তাই আমি ভাবি বলছি না। তখন আমি বললাম, না না বলো, সমস্যা নেই, যেহেতু তুমি আমাকে ভাবিই ডাকছো সেক্ষেত্রে আমি কিছু মাইন্ড করব না, তুমি বলেই ভালো। বলছে, আচ্ছা ভাবি, তোমার এই যে সুন্দর শরীর ফিটিস ফাটিস, ভাইয়া তো নর্মাল, তোমাকে কি সব দিক দিয়ে সুখ দিতে পারে? তখন যেন ছেলেটা হুট করে অনেক গভীরের কথা বলে ফেললো, আমার যেন চাহিদাটা বুঝতে পারলো। আমি তখন ছেলেটাকে বললাম, হ্যাঁ ওই মাঝে মাঝে সে এটা ওটা করে, কেমন যেন একেবারেই ভেঙে গিয়েছে তোমার ভাইয়ের সব কিছু, এখন আগের মতো আর পারে না। আমি ছেলেটাকে অনেক কথা যেন খুলে বলে ফেললাম মুখ ফসকে। ছেলেটা যেন শুনে খিলখিল করে হাসতে লাগলো আর আমাকে বলল, ভাবি আজকে তো আমি কাজে চলে যাচ্ছি, ঠিক আছে অন্য সময় কিন্তু ফ্রিভাবে তোমার সঙ্গে এই বিষয় আলাপ করো, কারণ তুমি আমার ভাবি, আমারও তো সব কিছু বলার অধিকার আছে। আমি বললাম, ঠিক আছে তুমি চলে যাও, একসময় ফ্রি হয়ে আমার বাসাতে অবশ্যই আসবে, কারণ তুমি আমার দেবর। কারণ এই পর্যন্ত আমি তোমার মতো একটা দেবর কখনো পাই নাই, যেহেতু তুমি পরে সেদা হলো আমার সঙ্গে যে তোমার পরিচয়টা হয়েছে, ঠিক মানিয়ে নেব। যাও আজকের মতো চলে যাও, তুমি অবশ্যই কিন্তু আমার বাড়িতে একসময় ঠিক চলে আসবে, আমি সবসময় বাড়িতেই থাকি। তারপরে বন্ধুরা, কয়েক মাস বাদেই হুট করে আমার স্বামী আমাকে বলছে, আজ ভালো লাগছে না। তুমি কি কিছু বুঝতে পারছো? যেন স্বামীটা একেবারে নাছর বান্দার মতো হয়ে যাচ্ছে, কিন্তু এইদিকে যেন স্বামীটার ওই জিনিসটা একেবারেই নর্মাল হয়ে গেছে, কোনো কিছুই যেন ওটাতে কোনো শক্তিই নেই, আমাকে যেন কোনো সুখ দিতে পারে না, কেমন যেন জোর করে করে আমাকে শারীরিক সুখ দিতে আসে, যেমন তেমন করে এটা ওটা করে যেন নেমে পড়ে। আমার ভালো লাগে না, কারণ আমি তখন আমার স্বামীকে বললাম, আচ্ছা তুমি যখন ডাক্তার দেখাতে পারছো না, আর এটার তোমার তোটা করা লাগবে না, আমার ভালো লাগে না এসব, কারণ সম্পূর্ণ যদি একটা কাজ না হয় তাহলে কি ভালো লাগে? আমার যে শরীরের ফিটনেস, আমাকে সুখ দিতে হলে তোমার এই জিনিসটা অবশ্যই ডাক্তার দিয়ে দেখাতে হবে। আমার স্বামী যেন আমার কথা শুনে, স্বামীটা খুব ভালো, আমি যেন কিছু বললেই সে একেবারে মন বেদার হয়ে যায়, কেমন যেন আমার সঙ্গে আর কথাই বলে না। আমিও মনে মনে ভাবলাম, না বললে না বলুক, সে আমার চাহিদাটা মেটাতে পারে না, আমি তো একটা দেবরকে হাত করছি, যেভাবেই ওই দেবরটাকে ফুটিয়ে ফুটিয়ে যেভাবে আমার শারীরিক চাহিদাটা আমি পূরণ করব। তারপরে বন্ধুরা, এইভাবেই আমি ওই রাত্রে যেমন তেমন আমার স্বামীর সঙ্গে কাটিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকাল হলো, এভাবেই কয়েকটা দিন যেতে থাকলো। হুট করে একদিন আমার শাশুড়িরা অন্য এক জায়গায় দাওয়াত খেতে চলে গেছে, বাড়িতে কেউ নেই, আমাকেও যেতে বলছে, কিন্তু আমি চাই নাই, কারণ আমার বাচ্চা তো, বাচ্চাকে নিয়ে কোথায় কি যাব, কোথায় কাদাকাটি করবে, এই জন্য আমি আর গেলাম না। আমার শ্বশুর শাশুড়িকে বললাম, ঠিক আছে আপনারা দাওয়াতটা খেয়ে আসেন, আমি আরেকদিন যাব, কারণ এই বাচ্চা মেয়েটা নিয়ে গেলে কোথায় ঠান্ডা ঠান্ডা লাগবে, তাই আজ আপনারাই ঘুরে আসেন, আমি আরেকদিন যাব। এই কথা বলেই বন্ধুরা আমার শ্বশুর আর শাশুড়ি রওনা দিল দাওয়াত খেতে। এমন তো অবস্থায় আমি আমার বাচ্চাটাকে দোলনার মধ্যে রেখে স্নান করতে যাব, সেই সময় হুট করে ওই ছেলেটা এসে আমার গেটের নক করছে, ভাবি ভাবি। আমি তখন ভিতর থেকে বলছি, কে ভাই, কে, কাকে খুঁজছো? তখন ছেলেটা বলল, ভাবি আমি তোমার ওই দেবরটা আসছি, তুমি একটু দরজাটা খোলো না, গেটটা খোলো, আমি একটু ভিতরে বসে কথা বলতে চাই, কারণ তোমাকে দেখার পরে যেন আমার কোনো কিছু ভালো লাগছে না। ছেলেটা যেন কেমন চিল্লাই চিল্লাই কথা বলছে। আমি বললাম, এই একটু আস্তে কথা বলো, কারণ আশেপাশে তো বাড়ি আছে, আবার এদিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তুমি হুট করে এই সময় চলে আসলে আর আমি এখন গোসল করতে যাব। ঠিক আছে, টুক করে আমি তখন যে দরজাটা খুলে দিলাম, আর ছেলেটা বাড়ির মধ্যে আসলো। আমি হোটোপাটা করে ছেলেটাকে বারান্দায় বসিয়ে তারপরে গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। তখন ছেলেটি আমার সঙ্গে বসে যেন
খুব ইয়ার্কি আড্ডা মারছে, যেন আমার স্বামীও অন্যদিন এরকম ইয়ার্কি আড্ডা মারি নাই। বন্ধুরা, অনেক ইয়ার্কি আড্ডা মারতে মারতে তার সঙ্গে সে আমার এত ঘনিষ্ঠ হয়ে গেল, যেন সব কিছুতেই যেন আমার স্বামী সেও পড়ে। বন্ধুরা, হঠাৎ করে ছেলেটিকে আমি বলছি, আচ্ছা তুমি আমার সঙ্গে এভাবে কিভাবে ফিরে হলে? কারণ আমি তো এইরকম নর্মাল ছেলে কখনো দেখি নাই, তুমি জানো সরাসরি সব কিছু বলে ফেলছো, মনে হচ্ছে আমি তোমার বউ। তখন ছেলেটি হাসতে হাসতে বলছে, হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি তো তোমাকে আপন মনে করে এখানে আসছি, কারণ তুমি তো আমাকে বলেছিলে এক সময় আসো না, তাই আমি আজকে কাজে না গিয়ে তোমার ফেসটা যেন সবসময় আমার চোখের উপরে ভাসছে, তাই আমি চলে আসলাম। যদি তুমি মনে করো এখন আমার চলে যেতে হবে, তাহলে আমি চলে যাই। আমি হুট করে ছেলেটির হাত পেরে ধরলাম, না না, তুমি এখন চলে গেলে হয় নাকি? আমি তোমাকে আসতে বলছি আর তুমি চলে গেলে হয়? আমি এখন গোসল করব, গোসলটা সেরে এসে আরও কথা আছে আমি তোমাকে বলছি। এই কথা বলতেই ছেলেটি আমাকে তখন মুখোজো তাকিয়ে বলছে, আচ্ছা ভাবি, তুমি এরকম ঠোঁটটা কামড়াচ্ছে কেন? কারণ তোমার কি সমস্যা? ঠোঁটে সমস্যা? অনেক চুলকানি হয়েছে নাকি? তখন আমি আর কি বলবো, আমার তো জৈবন জ্বালা যেন ঠেকাতে পারছি না, আর ওকে বলতেও পারছি না যে আজকে আমার সঙ্গে থেকে যাও না। তখন যেন ঠোঁট কামড়ানো দেখে ছেলেটি আবার প্রশ্ন করলো, আচ্ছা ভাবি, তুমি উত্তর দিচ্ছ না কেন? যদি চুলকানি হয় তাহলে আমি কি মলম নিয়ে আসি দিই? তখন আমি বললাম, না ভাই, এখনো চুলকানি না, এটা এমনই একটা সমস্যা যেটা আমার স্বামী আমাকে দিতে পারে না, কারণ বাচ্চাটার বয়স প্রায় 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত তোমার ভাই আমাকে শারীরিকভাবে সুখ দিতে পারে না। আমি দেবরকে পেয়ে যেন সব কিছু খুলে বলতে লাগলাম। এদিকে দেবরও যেন কেমন আমার কথা শুনে গাওটা মোচড়া মুচড়ি করছে। আমি তখন বলছি, আচ্ছা তুমি এরকম নড়াচড়া করছে কেন? তোমার কি ভালো লাগছে না? দেবরটা যেন পকেটের মধ্যে হাত দিয়ে কি যেন চেপে ধরে আছে। বন্ধুরা, তারপরে আমি হুট করে আমার দেবরকে বলেই ফেললাম, আচ্ছা তুমি 2 পকেটের মধ্যে হাত দিয়ে কি ধরে রাখছো? আমার জন্য কি খাবার নিয়ে আসছো? কোনো বিস্কুট, চকলেট বা ললিপপ নিয়ে আসছো? দেখি হাত 2টা বের করো তো। সে যেন বের করতে থাকছে না। অবশেষে বন্ধুরা, আমি তার 2টা হাত বের করতে পকেট থেকে দেখি কি যেন একটা দাঁড়িয়ে গেল। আমি যেন অবাক হয়ে গেলাম। আমি বলছি, ও এই বিষয়, সমস্যা নেই, আমি তো এখন গোসল করতেই যাচ্ছি, আসো না প্লিজ। আমার যেন কেমন লাগছে, আমি যেন মন খুলে তাকে সব কিছু বলে ফেললাম। ছেলেটা যেন একেবারে কেমন অস্থির হয়ে গেল। বলছি, তাই নাকি? চলো ভাবি, একটু রুমের মধ্যে যাই, আমার ছেলেটা এখনও দোলনার মধ্যে ঘুমাচ্ছে, এসো তাড়াতাড়ি এসো, কারণ যখন তখন কেউ চলে আসতে পারে। ছেলেটা আমার রুমের মধ্যে গেল আমাকে নিয়ে। নিচে বন্ধুরা কি যে করলো না, তোমরা তো বুঝতেই পারছো, কারণ ইয়াং ছেলে, ওর যে এত দুম, আমি কখনো আমার স্বামীর কাছ থেকে এত জ্বালাতন পাই নাই। কারণ আমার স্বামী নতুন অবস্থায় জ্বালাতো, কিন্তু এইরকম না। আমার স্বামী তার চেয়ে যেন কিছু একটা অংশ তার বড়, কারণ সে এমন সত্যই দিল, খুব মজা লাগতে লাগলো। বন্ধুরা, সব কিছু কিন্তু অবশ্যই বুঝে নিও। তারপরে বন্ধুরা, অবশেষে সে আমাকে বলে গেল, আচ্ছা ভাবি, আমি কিন্তু মাঝে সাঝে এসে তোমার শারীরিক সমস্যাটা আমি পূরণ করব, আমাকে কিছু বলবে না তো? তখন আমি বললাম, না না দেবর, আমার তো খুব ভালো লাগছে এখন, কারণ আমার স্বামী তো আমার কাছে প্রায় 1 বছর থাকতে পারে না, এখন সে একেবারে ভেঙে পড়ছে, তার যেন কোনো কিছুতেই জোর নেই। তুমি আমাকে মাঝে সাঝে যদি এসে এই কাজটা করে যাও, আমি যেন দুনিয়ার ওপর বা পৃথিবীর ওপরে একটু শান্তি পাই। আমার মনটা আজকে খুব ভালো, কারণ 1 বছর পরে আমার যে কি ভালো লাগছে। ছেলেটি তখন আমার কথা শুনে হো হো করে হেসে উঠল, বলল, ভাবি তাহলে আজকে আসি, আর একদিন অবশ্যই আসবো কিন্তু। তারপরে বন্ধুরা, এইভাবেই সুখী সংসার আমার ভাঙা স্বামীর সঙ্গে করতে লাগলাম, কিন্তু আমার শারীরিক সুখ দিত না বলে আমি মনে মনে তাকে ভাঙা স্বামী বলেই মনে মনে ভাবতাম, কারণ আমি তো এখন সব কিছুতেই সুখী আছি, হ্যাপি আছি। কথায় আছে না, জ্বরের 7 দিন গৃহস্থর 1 দিন। এভাবে 4-5টা বছর কেটে গেল। আমার মেয়েটাও যেন অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা, এভাবেই সংসারটা চলতেছিল।
হঠাৎ একদিন আবার ওই ছেলেটা ঠিক 5 বছর 5.5 বছরের মাথায় আবার আসলো, কিন্তু ছেলেটা মাঝে মাঝেই এসে আমাকে জ্বালাতন করতো, কারণ অনেক দিন এটা করা হয়ে গেছে তো, কারণ ধরা তো একদিন পড়তেই হবে। কিন্তু কি পরিণতি যে হলো বন্ধুরা, গল্পটি শেষ অবধি পর্যন্ত শুনলেই বুঝতে পারবে। আমি একদিন হুট করে গোসল করে আমার ঘরের মধ্যে শাড়ি কাপড় পাল্টাচ্ছি, এমন তো অবস্থায় ছেলেটি আমার বাসায় এসে হাজির। আমাকে বলল, ভাবি তুমি কোথায়? তখন আমি ছেলেটিকে বললাম, আমি তো ঘরের মধ্যে। তখন সে ঘরের মধ্যে হুট করে ঢুকে গেল। আমার তখন শাড়ি টাড়ি পরা একেবারে ক্লিয়ার। আমি একটু ঠোঁটের লিপস্টিক নিচ্ছি, সেই সময় ছেলেটি যেয়ে আমাকে বলল, লাল লিপস্টিক নিলে কেমন দেখা যায়, তুমি একটু অন্য কালার নাও, একটু শেডো কালার নাও, সবচেয়ে ভালো লাগবে, কারণ আমার লাল কালারটা কেমন যেন হিন্দু হিন্দু লাগে, ওটা ভালো না। ছেলেটা যেন আমার ঠোঁটে একটা শেডো কালারের লিপস্টিক ছিল, সেটাই নিজের হাত দিয়ে বন্ধুরা আমাকে দিয়ে দিল। আমার যেন কেমন অনুভূতি লাগছিল, কারণ ঠোঁটে হাত দিয়েছে তো আমার যেন খুব ভালো লাগছে। আমি তখন তাকে বললাম, ঠিক আছে, আমার এটা দেয়া হয়ে গেলে তুমি খাটের উপরে বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। তখন ছেলেটি বলল, তুমি যে আমার সঙ্গে এখন কথা বলবে, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় গেছে? তখন বললাম, একটু বাইরে গেছে, হয়তো যখন তখন চলে আসতে পারে, তুমি বসো, এখন আর আসবে না। তারপরে বন্ধুরা আমি সাজুগুজু শেষ করে ছেলেটির পাশে গিয়ে বসলাম। তখন ছেলেটি যেন মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখন বললাম, হাসছো কেন? তখন ছেলেটি আমাকে বলছে, আচ্ছা ভাবি, আজকে একটা কথা বলি, কারণ আমি তো তোমার সব কথাই শুনি, তুমি আমার একটা কথা আজকে শোনো, কারণ আমরা যে এই কাজটা করছি কেউ যদি কোনোদিন দেখে ফেলে। আমি তখন বলছি, না না, কে কিভাবে দেখবে, কারণ আর 4-5 বছর তোমার সাথে সম্পর্ক হয়েছে, কারণ তুমি আমার শরীরের চাহিদাটা মেটাচ্ছ, কিটা কোন কি করবে ওটা দেখে লাভ নেই, কারণ আমরা দুজন ঠিক থাকলে সব ঠিক। এক কথায় গায়ে বাছুরের যদি মিল থাকে, আদার রাত্র দুধ দেয়। বন্ধুরা ছেলেটি এই কথা বলতে না বলতেই আমি যেন একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম, কারণ মনে হচ্ছে যেন আশেপাশে কেউ যেন আমাদের কথা উকি মেরে শুনছে। তারপরে বন্ধুরা দুজনে কথা বলতে বলতে একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। প্রায় 5-7 মিনিট চুপ মেরে দুজনেই ঘরের মধ্যে বসে আছি। এমন তো অবস্থায় যেন বারান্দা থেকে একটা হাসির শব্দ এলো। তখন আমি রুম থেকেই বলছি, বাইরে কে দাঁড়িয়ে আছে? কে? তখন আমার শ্বশুর যেন আমাকে বলছে, বৌমা তুমি ঘরটা খোলো তো, তাড়াতাড়ি খোলো, একটু কাজ আছে। তখন আমি বললাম, আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন, কোথায় যেন গেলেন? বলছে, হ্যাঁ কাজ হয়ে গেছে, কিন্তু তোমার রুমের মধ্যে তোমার সঙ্গে কে যেন গল্প করছে। দেখি কে? তুমি ঘর আটকিয়ে দিয়ে তার সঙ্গে গল্প করছো, কিসের এত প্রেম প্রীতি দেখি না। এই জন্যই বলি যে বৌমা মাঝে মাঝে এত হাসি খুশিতে থাকে কেন? আমি আর তোমার শাশুড়ি অনেক দিন আগের থেকেই সন্দেহ করেছি, কারণ আমার ছেলে আমাকে সব কিছু খুলেই বলছে যে দেখো আমি তোমার বউকে আগের মতো আর শারীরিক শান্তি দিতে পারি না, কারণ আমার ছেলে তো আমার কাছে ছোটই, কারণ সব কিছু আমাকে খুলেই বলছে। এই জন্যই বলি বৌমা যে সব সময় তুমি হাসি খুশি আর এরকম কিভাবে থাকো, কারণ তুমি একটা হ্যান্ডসাম মেয়ে, সব সময় হাসি খুশিতেই থাকো, আমার ছেলে এদিকে কোনো কিছুই তোমাকে সুখ দিতে পারে না, আর তুমি কিভাবে এই হাসি খুশিতে থাকো? ঠিক আছে, তুমি ঘরটা খোলো, তারপরে আজ তোমার মজাটা দেখাচ্ছি। এই কথা বলতেই আমি এসে আমার শাশুড়ির জন্য দরজাটা খুলে দিলাম। আমার শ্বশুরও আমার পাশেই শাশুড়ির পাশেই দাঁড়িয়ে আছে। তখন তারা দুজনেই রুমের মধ্যে ঢুকে পড়ল, ঢুকে গিয়ে হাতে নাতে আমাদের দুজনকে ধরে ফেলল। তারপরে বন্ধুরা এইভাবেই শ্বশুর শাশুড়ির সামনে কি করব, শ্বশুর শাশুড়ি যেন কোনো চিল্লাফেল্লা না করে আমাদের ভদ্রভাবে বলছে, ঠিক আছে, এটা যখন করেই ফেলছ, এই ছেলে তোমার বাড়ি কোথায়? ছেলেটি তখন বলল, আমি অমুকের ছেলে। তখন বলল, এই কাজটা যেন আমার বাড়িতে এসে আর কখনো না করো, আর তোমাকে যেন আমার এই বাড়ির আশেপাশে না দেখি, কারণ আমার ছেলেটা অনেক ভালো, দিন এনে দিন খায়, কত কষ্ট করে আমাদের সংসারটা চালায়, আর তুমি এই সুখের সংসারটা ভাঙার জন্য এখানে কবে থেকে এটা? তখন ছেলেটি হুট করে যেন মুখ ফসকে বলে ফেলল, আজ 4-5 বছর হলো আমাদের দুজনের এভাবে
সব কিছু চলছে, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই আসবো না। ছেলেটি যেন কান্নাকাটি করে ফেললো, পাও ধরে আমার শ্বশুর শাশুড়ির মাপ চালো। আমিও ছেলেটির দেখা দেখে আমিও শ্বশুর শাশুড়ির পাও চেকে ধরে বললাম, ওকে মাফ করে দেন, ওর কোনো দোষ নেই, সব কিছু আমার জন্যই হয়েছে, কারণ আপনার ছেলে আমাকে শারীরিক দিক দিয়ে সুখ দিতে পারে না, তো এই কারণে ওর সাথে আমার এই সম্পর্কটা হয়েছে। অনেক কথা বলতে বলতে অবশেষে ছেলেটিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে বের করে দিল আর বলল, এই আশেপাশে যেন আমার বাড়ির কখনোই তোমাকে না দেখি। তারপরে বন্ধুরা ছেলেটি চলে গেল। এদিকে ছেলেটি যাওয়ার পর পরে আমাকে যে আমার শ্বশুর শাশুড়ি কি রিমান্ডারটাই টানলো, যেন অনেক কথা বলতে লাগলো, যেমন পুলিশ আসামিকে জেরা করে অনেক কথা বলতে লাগলো। আমি সব কিছু সত্য সত্য বলে দিলাম। তারপরে হঠাৎ করে সন্ধ্যা লাগলো, আমার স্বামীটাও বাড়িতে এসলো, সব কিছু যেন তাকেও বলে দিল। তারপরে বন্ধুরা সন্ধ্যা লেগে রাত হলো, তখন যেন আমার কোনো পেটে খিদে নেই, কারণ আমার নানান চিন্তা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে, যেন আমার স্বামী কি না কি বলে ফেলে। সে কাজ থেকে এসে এখনও কিন্তু আমাকে কোনো প্রশ্ন করি নাই, আমিও তার উত্তর দিতে পারি নাই, কারণ আমার স্বামীটা খুবই ভালো, কারণ সে বাবা আর মায়ের উপরে কোনো কথা বলে না। তখন আমার স্বামীকে আমি নিজেই লজ্জা ঘৃণা ত্যাগ করে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি তো এই বিষয়ে কিছু বলছো না, তুমি কি মনে করে আছো এরকম মুখ ভার করে? তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমি তোমার জৈবন জ্বালা মেটাতে পারি না, তোমার শারীরিক দিক দিয়ে সমস্যাগুলো মেটাতে পারি না, কিন্তু সারা জীবন এই কাজ করে গেলাম পাগলের মতো, কিন্তু তুমি এই কাজটা করতে পারলে। আমি যে তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসতাম, কত ভালোবাসি দেখো। আমি যখন তুমি নতুন বিয়ে হয়ে আসছিলে তখন তোমাকে রাতে দিনে সব সময় জ্বালাতাম, বিদায় তুমি আমাকে অতিশাপ করেছিলে যে দেখো এত জ্বালানো ভালো না, একসময় কিন্তু এটা ভেঙে যাবে, তাই মনে হয় তোমার অভিশাপটাই আমার লেগেছে। কিন্তু আমি যে তোমার শারীরিক দিক দিয়ে এটা পূরণ করতে পারি না, তাই বলে কি তুমি অন্যজনের সঙ্গে এটা সি আমার যেন ভাবতেও ঘৃণা করছে, লজ্জা করছে, যেন তোমার মুখটা দেখতেই আমার কেমন লাগছে। এই কথা না সেই কথা, আমার স্বামী যেন মুখে একেবারে বোল ফুটে গেল, অনেক কথা বলতে লাগলো। অবশেষে বলল, ঠিক আছে যা হয়েছে হয়েছে, এটা তো আর বাইরের কারোর কানে যায় নাই, এই পর্যন্ত আমাদের মধ্যেই আছে, আমরা সমস্যা নেই, আমরা ঠিক করে নেব, কারণ এই পরিবারে আমি তুমি বাবা মা আর তো কেউ জানে না। আর ওই ছেলেটা যেন আশেপাশে না আসে, যেন আমার স্বামীটা খুব ভালোভাবে আমাকে বোঝাতে লাগলো। কিন্তু বন্ধুরা আমার যে শারীরিক এই অবস্থা, এটা তো পূরণ করতেই হবে, আমার যেন কোনো কিছুই ভালো লাগে না। কয়েকটা দিন এভাবেই চলে যেতে লাগলো, কিন্তু আমার তো আর ভালো লাগে না, কারণ আমি যেন ওই ছেলেটার দেখা না পেলে আমার যেন কোনো কিছুই ভালো লাগছে না। ছেলেটাকে আমার শ্বশুর শাশুড়ি এই এলাকায় আসতে মানা করছে, বারণ করছে, তাই ছেলেটা যেন আসে না। এভাবে কয়েকটা মাস কেটে গেল। হঠাৎ একদিন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বোরকা পর্দা করে, কিন্তু ছেলেটি আমাকে দেখে বুঝতে পারি নাই। ছেলেটি সাইকেল নিয়ে জোরে জোরে চলে যাচ্ছে। আমি এমন তো অবস্থায় ছেলেটাকে হাত ইঙ্গিত করে ইশারা করে বোঝালাম যে আমি এখানে। তখন ছেলেটি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, আমাকে ইশারা করে ডাকলো, বলল তুমি কেমন আছো? আমি তখন বললাম, আমি আর কেমন থাকবো, কারণ এদিকে তুমি নাই, আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না, শারীরিক দিক দিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, কারণ দিন দিনে আমার যেন শরীরটা ভেঙে যাচ্ছে, কারণ অনেক দিন ইউজ করা হয় না, তো কেমন যেন লাগছে, প্লিজ আমাকে অন্য কোথাও নিয়ে যাও না। তখন ছেলেটি বলল, দেখো তোমার মতো তুমি সংসার করো, কারণ আমি যেভাবে তোমার শ্বশুর শাশুড়ির কাছে অপমান হয়েছি, এটা আমি আর তোমার কাছে যেতেও পারবো না, করতেও পারবো না, কারণ এই দিনটা আর আসবে না কখনো, কারণ আমি আমার বাড়িতেও তোমাকে কখনো নিয়ে যেতে পারবো না। প্লিজ তোমার ছেলে সন্তান হয়ে গেছে, তুমি এখন আস্তে আস্তে এভাবেই তোমার সুখের সংসারটা কাটিয়ে দাও, আমার পথটা আমি বেছে নিই। তখন আমি যেন রেগে মেগে আমার ভালোবাসার ওই মানুষটাকে বললাম, ঠিক আছে তোমার আশা লাগবে না, তোমার চাহিদাটা পূরণ হয়ে গেছে, তো আমার চাহিদাটা তো পূরণ হয় নাই, তাই তুমি এরকম আমার সঙ্গে বিহেভ করতে পারলে, ঠিক আছে যাও। আমি এই কথা বলতেই ছেলেটি আমাকে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ ভাবি, জ্বালাটা আমার ছিল না, জ্বালাটা ছিল তোমার, আর তুমিই আমাকে অফারটা করেছিলে,
এখন তোমার জৈবন জ্বালাটা মিটে গেছে, তাই তুমি আমার সঙ্গে এইভাবে কথাটা বলছো। এভাবে কথা বলতে হয় না, কারণ আমি তোমার সুখে শান্তিতে সব কিছু ভরপুর করে দিয়েছি। ঠিক আছে ভাবি, আমি আর এই রাস্তা দিয়েও কখনো যাব না, তোমার সামনেও কখনো আসবো না। এই সেই দেখা, ছেলেটি যেন অনেক অভিমান করে আর পিছন ফিরে তাকালোই না। বন্ধুরা, এইভাবেই আমাদের দুইজনের ওই সেই দেখাটা যেন সেই দেখাই হলো। আর কখনো ছেলেটিকে আমি যেন খুঁজেই পেলাম না। হঠাৎ একদিন শুনতে পাই ছেলেটি এই গ্রাম ছেড়ে আমার কারণে অনেক দূর চলে গেছে। আর কখনোই ছেলেটির সঙ্গে দেখা মিলল না, কোনো ফোনেও পাই না, কোনো টেলিফোন করলেও পাই না। কারণ আমি অনেক খোঁজাখুঁজি করছি ছেলেটির নাম্বার নেওয়ার জন্য, কিন্তু কখনোই পাই না। বন্ধুরা, এইদিকে আমি স্বামীর সংসারও কেমন হয়ে থাকলাম শ্বশুর শাশুড়ির কাছে, এবং ওই ছেলেটির কাছেও যেন অবশেষে কেমন হয়ে থাকলাম, তার মনটা যেন ভেঙে চুরমার করে দিলাম। বন্ধুরা, এভাবেই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে ছোট হয়ে ঘর সংসার করতে লাগলাম। কি করব, কারণ সব কিছুই করছি, এখনও যেন আমার জৈপন জ্বালাটা কে মিটাবে। সব সময় যেন মন মরা হয়ে থাকি, খারাপ লাগে। কারণ জৈবন জ্বালাটা যে কী জ্বালা, সেটা আমি একটা এই বাড়ির বউ, আমার স্বামী যখন আমার চাহিদাটা পূরণ করতে পারে না, আমি বুঝতে পারি। বন্ধুরা, যাই হোক বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের শুনিয়ে একান্তই ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি আগামীকাল আরও সুন্দর সুন্দর এইরকম গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তাই এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই তোমরা ভালো থাকবে কিন্তু, আর শরীরের যত্ন নিবে। আল্লাহ হাফেজ।